ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য ক্লাস 10-এর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করাবো 2022-এর মাধ্যমিকের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 16। আমি আজকে এই 16টা পুরোটা কভার করব। এটা হচ্ছে খড়গপুর অতুলমণি পলিটেকনিক হাই স্কুলের একটা সেট। এটা খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যারা আগের যে মডেল কোশ্চেন পেপারের অ্যান্সারগুলো দেখোনি তাদের জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সবগুলোই পেয়ে যাবে, ফার্স্ট সাম প্লাস সেকেন্ড সাম। তোমরা অবশ্যই কিন্তু দেখে নাও। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো ক্লাসটা শুরু করি। দেখো, আজকে আমি সেকেন্ড সামেটিভ টেস্টের যে লাস্ট মডেল কোশ্চেন পেপার, যেটা 16 খড়গপুর অতুলমণি পলিটেকনিক হাই স্কুলের একটা সেট, সেটা আজকে করাবো। এটা এই সেকেন্ড সামেটিভ টেস্টের শেষ মডেল কোশ্চেন পেপার। এর আগে ফার্স্ট সামেটিভ টেস্টেরও প্রত্যেকটা আমি করিয়ে দিয়েছি। তোমরা সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই তোমরা আগেরগুলো দেখে নাও। তাহলে শুরু করি। প্রথমে দেখো সিন পোর্শনে কি রয়েছে না, আবার ডায়নামিক কাইট থেকে নেওয়া হয়েছে অংশটা। এখান থেকে প্রশ্ন কি আছে দেখো, ক্লড লার্নড টু মেক কাইটস ফ্রম, কার কাছ থেকে ক্লড ঘুড়ি বানানো শিখেছিল? হিজ সিস্টার, হিজ মাদার, এ বয় অন দ্য আইল্যান্ড, এ বয় অন দ্য মেনল্যান্ড। কার থেকে শিখেছিল? এ বয় অন দ্য মেনল্যান্ড। তাহলে অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড ওয়ার ক্রেজি অ্যাবাউট, ন্যারেটার এবং ক্লড কি নিয়ে পাগল ছিল? কাইটস, বলস, মার্বেলস না ব্লু ওয়াটার? কাইট নিয়ে, তাহলে অপশন 1। এরপরে দেখো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই শূন্যস্থান ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে দ্য ভিজিটার্স টু দ্য আইল্যান্ড ইন লাস্ট সামার ওয়্যার, লাস্ট সামারে কে ভিজিটার ছিল আইল্যান্ডে? ডিক অ্যান্ড মিমি, তাহলে লিখে দিলাম। এরপরে ক্লড উড গো টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড টু ড্যাশ, টু প্লে শিপরেক ম্যারিনার সিগনালিং টু ইচ আদার। এরপরে ট্রু ফলস করতে বলেছে। দ্য চিলড্রেন প্রিটেন্ডেড টু বি শিপরেক ম্যারিনার সেন্ডিং সিগনালস উইথ কাইটস, এটা হয়ে যাবে ট্রু। আর এটা সাপোর্টিং সেন্টেন্সে লিখবো এই যে এই লাইনটার, ক্লড উড গো অ্যারাউন্ড দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেক ম্যারিনার সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। এরপরে দেখো আমরা পোয়েম পোর্শনে চলে আসবো। এই যে পোয়েমের অংশটা, সেটা মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। তো প্রশ্ন আছে প্রথমে মাল্টিপল চয়েস। দ্য পোয়েট ড্রিমড ইন এ হার্ট ইন অ্যান ওকুড আন্ডার দ্য ট্রি বিনিথ দ্য বাউজ, এটা হয়ে যাবে অপশন 4, বিনিথ দ্য বাউজ। তারপরে কামিং আউট অফ দ্য ওকুড দ্য পোয়েট রিটার্ন টু হিজ পেরেন্টস, হিজ ফ্রেন্ডস, দ্য ওল্ড ওমেন না হিউম্যান কোম্পানি? হিউম্যান কোম্পানিতে ফিরে গেছিলো, তাহলে অপশন 4। এরপরে দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, হোয়াট চেঞ্জ কেম ওভার দ্য পোয়েট ওয়েন হি কেম আউট অফ দ্য ওকুড, ওক গাছের ভেতর থেকে আসার পর তার কবির মধ্যে কী চেঞ্জেস এসেছিল? এটার অ্যান্সার হবে when the poet came out of the oak wood his work was work of a human child but his heart was a tree। তাহলে যখন সে এলো ওক গাছের মধ্যে থেকে, তখন তার হাঁটাটা মানুষের মতোই ছিল কিন্তু তার মনটা একেবারে গাছের মতো হয়ে গেছিল। 2 নম্বর প্রশ্ন, দ্য ড্রিম হ্যাড অল্টার্ড মি, হোয়াট ওয়াজ দ্য ড্রিম, ড্রিমটা কী ছিল? যে ড্রিমটা তাকে অল্টার করেছিল, সেই ড্রিম বা স্বপ্নটা কী ছিল কবির? দেখো এটা উত্তর হবে দ্য পোয়েট স এ ড্রিম অ্যাবাউট দ্য ইল ফেট অফ দ্য ওক ট্রি হ্যাজ অল্টার্ড হিম। তাহলে ওক গাছের যে দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্য, তাদের যে ইল ফেট, সেই নিয়েই তার স্বপ্নটা ছিল। আমরা সিন পোর্শন কমপ্লিট করলাম। এবার আনসিনে চলে আসবো। দেখো প্রথমে মানেটা বলে নিই। এ ব্যালেন্স ডায়েট ইজ এ ফ্যাট, ইজ নট এ ফ্যাট, ইয়ো অর ক্র্যাশ ডায়েট। ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য বলতে কোনো ফ্যাট বা ক্র্যাশ ডায়েটকে কিন্তু বোঝানো হয় না। ইট ইজ এ ওয়ে অফ এনশিওরিং ইউ ইট অল দ্য অ্যাকোয়ার্ড নিউট্রিয়েন্টস ফর ইউর বডি টু ফাংশন প্রপারলি। তাহলে সুষম খাদ্য বলতে বোঝানো হয় যে সমস্ত প্রকার জরুরি যে নিউট্রিয়েন্টগুলো আমাদের শরীরে দরকার, সেই সব কিছুই কিন্তু ঠিকঠাকভাবে গ্রহণ করা। এ ব্যালেন্স ডায়েট উইল নট বি দ্য সেম ফর এভরিওয়ান। সুষম খাদ্য সবার ক্ষেত্রে কিন্তু একই হয় না। এভরিওয়ান ইজ ডিফারেন্ট অ্যান্ড অফেন ইন্ডিভিজুয়ালস উইল রিকোয়ার এ ডিফারেন্ট অ্যামাউন্ট অ্যান্ড টাইপ অফ নিউট্রিয়েন্টস। প্রত্যেকজন আমরা আলাদা আলাদা একে অপরের থেকে, তাই প্রত্যেকজনের যে সুষম খাদ্যের তালিকা সেটাও কিন্তু আলাদা হবে। বিভিন্ন জনের বিভিন্ন রকম নিউট্রিয়েন্ট দরকার, তাই সবার ক্ষেত্রে কিন্তু একই রকম সুষম খাবারের তালিকা হয় না। হোয়াট ইউ নিড উইল ভ্যারি অ্যান্ড উইল ডিপেন্ড অন এজ, জেন্ডার, লাইফস্টাইল, ইলনেস অ্যান্ড দ্য রেট অ্যাট হুইচ ইউর বডি ওয়ার্কস। তাহলে তোমার শরীরে কার কতটা বয়স, কার কীরকম লাইফস্টাইল, কে ছেলে না মেয়ে, কে কতটা অসুস্থ, তার উপরেও কিন্তু এই ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্যটা নির্ভর করে। Eating a balanced diet is a key in maintaining good health and keeping your body in optimum condition। তাহলে যদি কেউ ব্যালেন্স ডায়েট গ্রহণ করে, সুষম খাদ্য ঠিকঠাকভাবে গ্রহণ করে, তাহলে কিন্তু সে অনেকটাই গুড হেলথের অধিকারী হয়, তার শরীর ভালো থাকে। এ ব্যালেন্স ডায়েট ডাজ নট কাট আউট ফুড গ্রুপস। ব্যালেন্স ডায়েটে কখনোই কোনো ফুড গ্রুপকে বাদ দেওয়া হয় না। ইট কনসিস্ট অফ এ ওয়াইড ভ্যারাইটি অফ ফুডস, বিভিন্ন রকমের খাবার এখানে থাকে, সার্ভড ইন দ্য কারেক্ট প্রপোর্শনস, এবং বিভিন্ন যে খাবারের যতটা খাওয়া
উচিত প্রপোর্শন অনুযায়ী সেটা ঠিকঠাকভাবে ভাগ করা থাকে। টু সাপোর্ট ইউর বডি অ্যান্ড কিপ ইউ এনার্জাইজড, মোটিভেটেড অ্যান্ড হেলদি, যাতে করে তোমার বডিকে সেই খাদ্য সাপোর্ট করবে, এনার্জাইজড রাখবে এবং মোটিভেটেডও রাখবে আর হেলদিও রাখবে। Carbohydrates and starchy foods such as rice, pasta, cereal and potato should generally be the size of your feast. তাহলে কার্বোহাইড্রেট, তারপর স্টার্চ ফুড যেমন হচ্ছে চাল, চাল বলতে এখানে ভাত, পাস্তা, তারপরে দানা শস্য বা আলু, এগুলো কিন্তু কতটা হওয়া উচিত না, যে যার মুঠির সাইজের, মানে এক মুঠো। বাটার অ্যান্ড ব্রেড আর অফেন হাই ইন ফ্যাট অ্যান্ড সুগার, therefore only a small amount is needed. Aim for a portion of the size of the tip of your thumb. তাহলে বাটার বা ব্রেড এগুলো কিন্তু খুব বেশি ফ্যাট এবং সুগার থাকে এর মধ্যে, তাই সেটা খুব কম পরিমাণে নেওয়া উচিত। যেমন বলা যেতে পারে যে কারোর একটা বুড়ো আঙুলের একবার সেই বাটারের মধ্যে ডোবালে যতটা আসবে ততটাই কিন্তু খাওয়া উচিত। প্রোটিন সোর্সেস সাচ অ্যাজ মিট অ্যান্ড ফিশ শুড জেনারেলি বি দ্য সাইজ অফ ইয়োর পাম। আর প্রোটিনের যে সোর্স, প্রোটিনের যে উৎস, যেটা যেমন হচ্ছে মাছ, মাংস, এগুলো যে যার হাতের যে তালুর সাইজ ততটাই খাওয়া উচিত। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস উইল জেনারেলি মেক আপ দ্য লার্জেস্ট পার্ট অফ ইয়োর মিলস। ফ্রুট আর ভেজিটেবল কিন্তু আমাদের খাবারের সবচেয়ে বেশি অংশ জুড়ে থাকা দরকার। ট্রাই টু অ্যাড এ ভ্যারাইটি অফ গ্রিনস টু ইয়োর লাঞ্চ অ্যান্ড ডিনার অ্যান্ড ইফ ইউ ক্যান স্যাঙ্ক অন fruit you can easily reach the 5 a day recommendation. তার বলা হচ্ছে যে অবশ্যই কিন্তু আমাদেরকে সবুজ শাকসবজি আমাদের লাঞ্চ এবং ডিনার দুটোর মধ্যে রাখতে হবে। আর কেউ যদি এই ফল ভালোভাবে বেশি করে খেতে পারে তার কিন্তু খুবই ভালো, তাকে রেকমেন্ডও করা হচ্ছে যে ফল আর ভেজিটেবল খাওয়ার জন্য। এরপরে দেখো, ওয়ান্স এগেন প্রোটিন সাইজেস উইল ভ্যারি, এমনকি পোর্শন সাইজেস উইল ভ্যারি। আবারও একবার বলা হচ্ছে যে কার কতটা লাগবে সেটা কিন্তু ভ্যারি করে, সবার ক্ষেত্রে এক নয়। ইফ ইউ এক্সারসাইজ রেগুলারলি, যদি কেউ প্রতিদিন এক্সারসাইজ করে, ইউ মে নিড মোর ফুড, তাহলে তার বেশি খাবারের দরকার। দেন সামওয়ান হু ইজন্ট ভেরি অ্যাক্টিভ, তার থেকে বেশি খাবার দরকার যে কিন্তু এতটা অ্যাক্টিভ নেই, এতটা কাজকর্ম করে না, তার থেকে যারা এক্সারসাইজ করে তাদের বেশি খাবার দরকার। ইন দিস কেস এ নিউট্রিশনিস্ট মে বি এবল টু হেল্প ইউ, আর এই ক্ষেত্রে একজন নিউট্রিশনিস্ট কিন্তু তোমাকে সাহায্য করতে পারে যে কতটা খাওয়া উচিত, কি খাওয়া উচিত। এরপর দেখো প্রশ্নগুলো দেখে নিই। টু মেনটেন গুড হেলথ ওয়ান শুড টেক জাঙ্ক ফুড, প্রোটিন বেসড ফুড, ব্যালেন্সড ফুড না স্টার্চি ফুড। গুড হেলথের জন্য কী করতে হবে? ব্যালেন্সড ফুড খেতে হবে, তাহলে অপশন সি। এভরি ইন্ডিভিজুয়াল বিং ডিফারেন্ট রিকোয়ার্স সেম অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট, সেম টাইপ অফ নিউট্রিয়েন্ট, সেম অ্যামাউন্ট অ্যান্ড টাইপ অফ নিউট্রিয়েন্টস না ডিফারেন্ট অ্যামাউন্টস অ্যান্ড টাইপস অফ নিউট্রিয়েন্টস। তার প্রত্যেকজনের ডিফারেন্ট টাইপ অফ অ্যামাউন্টস অ্যান্ড নিউট্রিয়েন্ট থাকবে, তাহলে এটা হয়ে যাবে অপশন ডি। কার্বোহাইড্রেট ইজ অ্যাবান্ডেন্ট ইন রাইস অ্যান্ড পাস্তা, এগ অ্যান্ড মিল্ক, ফিশ অ্যান্ড মিট অ্যান্ড ভেজিটেবল। কার্বোহাইড্রেট কার মধ্যে প্রচুর পরিমাণে থাকে? রাইস অ্যান্ড পাস্তার মধ্যে, তাহলে অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর। দ্য লার্জেস্ট পার্ট অফ ওয়ান্স মিল উইল বি মেড আপ টু, কী থেকে বেশিরভাগ খাওয়ার অংশ নেওয়া উচিত আমাদের? রাইস অ্যান্ড মিল্ক, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, মিট অ্যান্ড ফিশ না বাটার অ্যান্ড সিরিয়াল? ফ্রুট অ্যান্ড ভেজিটেবল থেকে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো ট্রু ফলস আছে, আর তার সাথে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। প্রথমে রয়েছে হোয়াট উই ইট ডাজ নট ডিপেন্ড অন আওয়ার ফিজিক্যাল ইলনেস। ফিজিক্যাল ইলনেসের উপর আমরা যা খাই তা ডিপেন্ড করে না, এটা হয়ে যাবে ফলস। আর এটা সাপোর্টিং সেন্টেন্স। এই লাইনটা লিখবো, হোয়াট ইউ নিড উইল ভ্যারি অ্যান্ড উইল ডিপেন্ড অন এজ, জেন্ডার, লাইফস্টাইল, ইলনেস অ্যান্ড দ্য রেট অ্যাট হুইচ ইউর বডি ওয়ার্কস। তাহলে এখান থেকে এতটা লিখতে হবে। এরপরে 2 নম্বরে রয়েছে ফিজিক্যাল এক্সারসাইজেস হ্যাভ নো কন্ট্রিবিউশন ওভার আওয়ার হেলথ, এটা হয়ে যাবে ফলস। আর এর সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখবো এই যে এই লাইনটা এখানে রয়েছে যে ইফ ইউ এক্সারসাইজ রেগুলারলি you may need more food than someone who isn't very active, এই লাইনটা। এরপরে 3 নম্বরে রয়েছে ব্যালেন্স ডায়েট কিপস ওয়ান্স বডি ইন অপটিমাম কন্ডিশন, তাহলে এটাও হয়ে যাবে ট্রু। আর সাপোর্টিং সেন্টেন্স, এই লাইনটা ইটিং ব্যালেন্স ডায়েট ইজ দ্য কি অ্যান্ড মেনটেনিং গুড হেলথ অ্যান্ড কিপিং ইউর বডি ইন অপটিমাম কন্ডিশন। তারপরে দেখো 4 নম্বরে রয়েছে প্রোটিন সোর্সেস শুড বি দ্য সাইজ অফ ওয়ান্স পাম। প্রোটিন সোর্স একজনের হাতের যে তালুর সাইজ সেই সাইজের খাওয়া উচিত, তাহলে এটাও হবে ট্রু। আর এটার সাপোর্টিং সেন্টেন্সে হবে এই লাইনটা, প্রোটিন সোর্সেস সাচ এস দ্য মিট অ্যান্ড ফিশ শুড জেনারেলি বি দ্য সাইজ অফ ইউর পাম, এই লাইনটা লিখতে হবে। এরপরে দেখো একটা প্রশ্ন রয়েছে, হাউ ডাজ দ্য ইনটেক অফ গ্রিনস অ্যান্ড ফ্রুটস হেল্প অ্যান ইন্ডিভিজুয়াল। গ্রিন আর ভেজিটেবল এবং ফল খেলে কি হতে পারে, একটা মানুষের কি সাহায্য করতে পারে গ্রিন ভেজিটেবল আর ফ্রুট?
দেখো এটার উত্তর হয়ে যাবে, দ্য ইনটেক অফ গ্রিনস অ্যান্ড ফ্রুটস হেল্পস অ্যান ইন্ডিভিজুয়াল এ লট টু অ্যাড এ ভ্যারাইটি অফ গ্রিনস টু ওয়ানস লাঞ্চ অ্যান্ড ডিনার্স অ্যান্ড ইফ ওয়ান ক্যান স্যাঙ্ক অন ফ্রুটস ওয়ান ক্যান ইজিলি রিচ দ্য 5 a day রেকমেন্ডেশন। তাহলে গ্রিন ভেজিটেবল অবশ্যই খুব সাহায্য করে, কেউ যদি গ্রিন ভেজিটেবল আর ফ্রুট খায় তাহলে তার শরীর অনেক হেলদি থাকে, আর কেউ ফল খাওয়া অভ্যেস করতে পারলে তার খুবই ভালো সেটা। এবার দেখো গ্রামারে চলে আসবো আমরা। প্রথমে রয়েছে যে ব্ল্যাঙ্কস, যেই ড্যাশগুলো পূরণ করতে হবে ভার্বের সঠিক ফর্ম দিয়ে। এভরি ইয়ার দ্য টেস্ট এক্সামিনেশন ড্যাশ ইন দ্য মান্থ অফ নভেম্বর, এটা হবে ইজ হেল্ড ইন দ্য মান্থ অফ নভেম্বর। দ্য গ্যাপ বিটুইন দ্য টেস্ট অ্যান্ড দ্য ফাইনাল এক্সাম ড্যাশ মোর দ্যান 2 months, বি ভার বসাতে হবে, তাহলে এটা হয়ে যাবে ইজ মোর দ্যান 2 months। এরপরে দেখো ভয়েস চেঞ্জ করতে বলেছে, হোয়াট হ্যাজ হি ডান ফাদার, এটার ভয়েস চেঞ্জ করলে হবে হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম ফাদার। 2 নম্বরে আছে 3 নম্বরে আছে এক্সাইল ইন এ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি। চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স করলে এটা হবে হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি ইফ হি ইজ এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড। এরপরে ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে, এটার উত্তর হয়ে যাবে ইট ইজ নট দ্য ফার্স্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। তারপরে হি সেড দ্যাট ইট ওয়াজ হিজ ফল্ট, এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলেছে, এটার অ্যান্সার হবে হি সেড ইট ওয়াজ হিজ ফল্ট। এরপরে সান ইভিল কোম্পানি, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, এই সানের বদলে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব দিয়ে সেন্টেন্সটাকে ডিরাইট করতে হবে। উত্তর হবে গিভ আপ ইভিল কোম্পানি, সানের বদলে আমরা লিখলাম গিভ আপ। নেক্সট এই যে দুটো ওয়ার্ড আছে তার যা মানে, সেই একই মানের ওয়ার্ড আমাদের আনসার থেকে খুঁজে বের করে লিখতে হবে। প্রথমে আছে আইডিয়াল হবে অপটিমাম, আর অ্যাডভাইস আর অ্যাডভোকেট এটা হয়ে যাবে রেকমেন্ড। এরপরে আমরা রাইটিং স্কিলটা দেখে নেব। রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 words টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজপেপার অ্যাবাউট দ্য প্রবলেম ফেসড বাই কমন পিপল ডিউ টু থটলেস ইউজ অফ লাউডস্পিকার্স অ্যান্ড সাউন্ড বক্সেস ডিউরিং ডিফারেন্ট প্রোগ্রামস অ্যান্ড ফেস্টিভ্যাল। তাহলে ফেস্টিভ্যাল এবং বিভিন্ন প্রোগ্রামে লাউডস্পিকার এবং সাউন্ড বক্স প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের খুবই অসুবিধে হচ্ছে, সেটা জানিয়ে নিউজ পেপার এডিটরকে একটা চিঠি লিখতে হবে, একটা এডিটোরিয়াল চিঠি। দেখো এভাবে লিখবে, প্রথমে টু দ্য এডিটার দিয়ে 15/A সল্টে কলকাতা 7,00,009, তোমরা যে কোনো ঠিকানা লিখতে পারো। এরপরে হচ্ছে সাবজেক্ট থটলেস ইউজ অফ মাইক্রোফোন লাউডস্পিকার্স অ্যান্ড সাউন্ড বক্সেস, তো এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে আমরা তিনটে পার্টে আমরা লেটারটা লিখবো, যেভাবে এডিটোরিয়াল চিঠি আগেও লিখেছি তোমরা দেখেছো। তো প্রথমে দেখো রেসপেক্টেড স্যার, ফার্স্ট প্যারাগ্রাফে থাকবে থ্রু ইউর এস্টিম ডেলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাবাউট দ্য থটলেস ইউজ অফ লাউডস্পিকার্স অ্যান্ড সাউন্ড বক্সেস ইন আওয়ার লোকালিটি। তাহলে স্যার আমি আপনার কলমের মাধ্যমে আপনাকে জানাতে চাই যে আমাদের এরিয়ায় কীভাবে নিউজ লাউডস্পিকার্স এবং বক্সগুলো ব্যবহার করা হচ্ছে। ইনডিড দিস ইজ এ বিগ ইস্যু ইন পাবলিক লাইফ টুডে অ্যান্ড নিড সিরিয়াস অ্যাটেনশন, এটা আজকালকার দৈনন্দিন জীবনে খুব বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যেটাকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। এরপরে নেক্সট প্যারাগ্রাফে তোমরা গোটা বডিটা লিখতে হবে, যেটা নিয়ে তোমরা লিখতে চাইছো, মানে এই যে লাউড স্পিকারের কথাটা, এটা পুরোটা সেকেন্ড প্যারাগ্রাফে আমরা লিখবো ডিটেলে। It goes without saying that indiscriminate use of microphones is a serious problem now. তাহলে এখন এই অযথভাবে যে মাইক্রোফোনের ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু খুবই একটা সিরিয়াস প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। ডিউরিং ফেস্টিভ্যালস বিগ ও স্মল দ্য মাইক্রোফোনস অ্যান্ড সাউন্ড বক্সেস রান দ্য শো, তাহলে ফেস্টিভ্যালে ছোট বড় বিভিন্ন রকম মাইক্রোফোন বা বক্স বাজানো হচ্ছে। ফ্রম মর্নিং টু নাইট দে আর ইন ফুল ভলিউম, সকাল থেকে রাত পর্যন্ত ফুল ভলিউমে মাইক চলছে। ইট ইজ ফান ফর এ স্মল নাম্বার, কিছু মানুষের জন্য এটা হয়তো মজা, বাট এ টর্চার টু দ্য মেজরিটি, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা একটা টর্চার। চিলড্রেন ক্যানট স্টাডি, বাচ্চারা পড়াশোনা করতে পারছে না। দ্য সিক ফিল আনইজি অ্যান্ড ইভেন দ্য নর্মাল পার্সন ফিল সিক, যারা অসুস্থ তারা অস্বস্তি বোধ করছে, এমনকি ভালো যারা সুস্থ মানুষ তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। ইট বিকামস ওয়ার্স ইন কনজেস্টেড এরিয়া, যে এরিয়াগুলো খুবই কনজেস্টেড সেই এরিয়াগুলোতে কিন্তু এটা আরও বেশি সমস্যার সৃষ্টি হয়, যেখানে মানে ঘেঁষাঘেঁষি করে ঘর বাড়ি রয়েছে, প্রচুর ভিড় যে এলাকায়, সেখানে বেশি সমস্যা হচ্ছে। দ্য অর্গানাইজার্স ডু নট
লিসেন টু এনি রিকোয়েস্ট। যারা অর্গানাইজ করছে এই যে অনুষ্ঠানগুলো তারা কারোর কথা কারোর কোনো রিকোয়েস্টই শুনছে না। দাস থ্যাঙ্কস টু মাইক্রোফোনস ফেস্টিভ্যাল টার্ন ইন্টু নাইটমেয়ার ফর আস। তাই এখনকার দিনে এই যে অনুষ্ঠানগুলো আমাদের কাছে যেন একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। পুলিশ ডু নাথিং, পুলিশও কিছু করছে না। তাহলে এটা হলো সেকেন্ড প্যারাগ্রাফে, মানে তুমি গোটা বডিটা লিখলে চিঠির। এরপরে থার্ড প্যারাগ্রাফে দেখো লিখতে হবে দ্য প্রবলেম ইজ গোয়িং ফ্রম ব্যাড টু ওয়ার্স। সমস্যা আস্তে আস্তে আরও বাড়ছে, খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। ইট ইজ হাই টাইম অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইজ লঞ্চড অ্যান্ড সাম স্পেসিফিক রুলস আর লেড ডাউন অ্যান্ড এনফোর্সড। তাহলে এখন অবশ্যই কিন্তু এই ব্যাপারে কিছু আইন বা আইন কানুন গ্রহণ করা উচিত, কিছু পদক্ষেপ নেওয়া উচিত। ইউ আর রিকোয়েস্টেড টু টেক আপ দ্য ম্যাটার ইন ইউর এস্টিম ডেলি সো দ্যাট সাম মিনিংফুল স্টেপস আর টেকেন টু ট্যাকল দ্য প্রবলেম। তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনার নিউজ পেপারে এই ব্যাপারে কিছু একটা লেখা বেরোক, যাতে করে এই সমস্যা নিয়ে কোনো স্টেপ নেওয়া হয়। এরপরে লিখতে হবে ইয়োর্স ফেথফুলি বলে তোমার নাম। তো বুঝতে পারলে কীভাবে তোমরা এডিটোরিয়াল চিঠিটা লিখবে। এর আগেও আমি অনেকগুলো এডিটোরিয়াল চিঠি করিয়েছি, এটাও তার মধ্যে আর একটা নতুন টপিকে। তো তোমরা কিন্তু ভালো করে দেখো রাইটিংটা। এরপর আমরা সেকেন্ড রাইটিংয়ে চলে আসবো। দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য নিড অফ হলিডেজ। তাহলে হলিডেজের কী প্রয়োজনীয়তা সেই নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। কী কী পয়েন্ট আছে? মিটিং অফ হলিডেজ, ওয়াই দে আর ইম্পর্টেন্ট, ব্রেক্স মনোটনি, গিভ ব্রেন অ্যান্ড বডি রেস্ট, নিড টু ইউটিলাইজ হলিডেজ, ইউটিলাইজেশন ভ্যারিজ ইন মডার্ন বিজি লাইফ, হলিডেজ আর টু বি স্পেন্ট ইন দ্য বেস্ট ওয়ে। তাহলে হলিডেজ কী দরকার, মানুষের ছুটি কেন দরকার বা ছুটির গুরুত্ব কী সেই নিয়ে আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে। আমি এভাবে লিখেছি, দেখো, ইম্পর্টেন্স অফ হলিডেজ। উই অল লাভ হলিডেজ, আমরা সবাই ছুটি পছন্দ করি। ইট উইল গিভ মোর ফান অ্যান্ড এনজয়মেন্ট টু আস, এটা আমাদের অনেক বেশি মজা এবং আনন্দ দেয়। স্টার্টিং ফ্রম স্কুল গোয়িং কিড টু ওয়ার্কিং এমপ্লয়িজ, উই অল লাইকিং হলিডেজ অ্যান্ড অ্যাওয়েটিং ফর ইট। স্কুলে যে বাচ্চারা যায় তারা, এমনকি যারা এমপ্লয়ি, যারা চাকরি বাকরি করে, তারা সবাই কিন্তু ছুটির জন্য অপেক্ষা করে থাকে। এ সিঙ্গল হলিডে হ্যাভ দ্য এবিলিটি টু চেঞ্জ আওয়ার রুটিন অ্যান্ড গিভ মোর রিল্যাক্সেশন টু আস। একটা হলিডে, একটা ছুটি আমাদের জীবনকে অনেক বেশি প্রভাবিত করতে পারে, আমাদের রুটিন চেঞ্জ করে দিতে পারে, অনেক বেশি রিল্যাক্সেশন এনে দিতে পারে আমাদের জীবনে। হলিডেজ আর লাইক ফাউন্টেন্স অফ জয়, ছুটি যেন একবারে আনন্দের ঝর্ণার মতো। দে অফার আস রেস্ট অ্যান্ড রিলিফ ফ্রম দ্য ডাল ড্রাজারি অফ ডে টু ডে লাইফ। প্রতিদিনকার জীবনের যে সারাদিনের একটা ব্যস্ততা, সেই ব্যস্ততার জীবন থেকে আমাদেরকে একটা রিলিফ দেয় এই ছুটি। কনস্ট্যান্ট ওয়ার্ক মেক্স ম্যান ফ্যাটিক, যদি একটা মানুষ সবসময় কাজ করে তাহলে তার মধ্যে একটা বিরক্তি ভাব জন্মে যায়। হলিডেজ হেল্প টু রিমুভ দ্য মনোটনি অ্যান্ড অ্যাড ভ্যারাইটি টু লাইফ। হলিডেজ যদি থাকে তাহলে কি হয়, আমাদের প্রতিদিনকার জীবনের যে মনোটনি, একঘেয়েমি, সেগুলো কেটে আমাদের জীবন অনেক বেশি ভ্যারাইটিস দেয়, অনেক বেশি ভ্যারাইটিতে পূর্ণ হয়ে যায়। It provides man with fresh energy so that one can go with his daily ডিউটিস উইথ রিনিউড জিল। আর এর ফলে কী হয়, মানুষকে একটা ফ্রেশ এনার্জি দেয় হলিডে, যার ফলে সেই মানুষ একটা ছুটির পর যখন তার কাজে যায় তখন আরও অনেক বেশি এনার্জি নিয়ে যায়, অনেক বেশি তার মধ্যে কাজ করার একটা শক্তি থাকে। লং অর শর্ট বোথ টাইপস অফ হলিডেজ শেপ আওয়ার ক্যারেক্টার অ্যান্ড ফিউচার। ছোটো হোক বা বড়ো, যে কোনো ছুটি আমাদের ক্যারেক্টারের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে অনেক বেশি এফেক্ট ফেলে। সো হলিডেজ ইজ নিড অ্যান্ড নেসেসারি থিং টু এভরি ওয়ান হু এভার ওয়ান্ট রেস্ট ফ্রম দেয়ার রুটিন। তাই জন্য বলা হচ্ছে যে সমস্ত মানুষের ক্ষেত্রে হলিডে কিন্তু একটা প্রয়োজনীয়তা, একটা নিড। সে যদি কেউ তার রুটিন জীবন থেকে একটু আলাদাভাবে বাঁচতে চায় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু হলিডে দরকার, ছুটি দরকার। ছুটি না হলে মানুষ আবার কাজ করার এনার্জি পাবে না। তো বুঝতে পেরেছো তোমরা কীভাবে লিখবে হলিডেজ, ইম্পর্টেন্স অফ হলিডেজ। তাহলে আজকে আমি 16 নাম্বার যে মডেল কোশ্চেন পেপার, যে এই সামেটিভ টেস্টের শেষ যে মডেল কোশ্চেন পেপার, সেটা পুরোটা কমপ্লিট করে দিলাম। এর সাথে সাথে প্রশ্ন বিচিত্রের প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারের অ্যান্সার আমি করিয়ে দিলাম। তোমরা যারা দেখোনি আগের ভিডিওগুলো দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসবো, যেগুলো তোমাদের খুবই খুবই প্রয়োজন। থ্যাংক ইউ।